স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারে একটি সাবটপিক আছে, দেখবে যে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা ট্রেড বা ভারতের বাণিজ্য সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ওকে, দেখো, বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য মানে কি আমরা সকলেই জানি, তাই কি না? যে বস্তু বেচা কেনা করাই হচ্ছে কি বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য, তাই তো। তো কোনো বস্তু বা পণ্য এবং পরিষেবা ক্রয় বিক্রয়, আদান প্রদান বা বিনিময়কেই বলা হয় কি বাণিজ্য, তাই তো। আর বাণিজ্য কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী আমরা সকলেই জানি, তাই তো। বাণিজ্য কোন শ্রেণীর? বাণিজ্য তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। ওকে, দেখো, তো এই যে বাণিজ্য, দেখো যে বাণিজ্যের প্রকৃতি, বাণিজ্যের বিস্তৃতি এবং বাজারের আয়তনের বাজারের অবস্থানের পরিপ্রেক্ষিতে বাণিজ্যকে দুটি ভাগে ভাগ করা যায়। কেমন? দেখো, এগুলো খুবই সহজ। দেখো, একটা হচ্ছে, দেখো যে অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য। ওকে, দেখো, এই অভ্যন্তরীণ বাণিজ্য মানে কি আমরা সকলেই জানি, তাই কিনা। অভ্যন্তরীণ বাণিজ্য মানে কি? যে কোনো দেশের মধ্যে, কোনো দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যখন বস্তু বা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয় বা বেচা কেনা হয়, তখন তাকে বলা হয় কি অভ্যন্তরীণ বাণিজ্য, তাই তো। এই অভ্যন্তরীণ বাণিজ্য আবার খুচরো বাণিজ্য এবং পাইকারি বাণিজ্য হতে পারে। ঠিক আছে, এরপর দেখো এই আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য। এই আন্তর্জাতিক বাণিজ্য আমরা জানি, তাই কি না, যে যখন কোনো দেশ অন্য দেশে কোনো বস্তু বা পণ্যদ্রব্য বিক্রি করে বা অন্য কোনো দেশ থেকে কোনো বস্তু বা পণ্যদ্রব্য কিনে আনে, তাই তো। তার মানে দেশের মধ্যে যদি বিভিন্ন দেশের মধ্যে যদি পণ্যদ্রব্য কেনা বেচা হয়, তখন তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য, তাই তো। এবার এই আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য আবার তিনভাবে সম্পন্ন হয়। একটা হচ্ছে, দেখো, আমদানি বাণিজ্য বা ইম্পোর্ট, একটা হচ্ছে রপ্তানি বাণিজ্য বা এক্সপোর্ট, আর একটা হচ্ছে পুনঃরপ্তানি বাণিজ্য বা রি এক্সপোর্ট। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যই ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, এই আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, এই বাণিজ্যগুলো আমাদের ডিটেলসে জানতে হবে, কারণ এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখো এই আমদানি বাণিজ্য। এই আমদানি বাণিজ্য বা ইম্পোর্ট মানে কি আমরা সকলেই জানি, তাই কি না, যে কীরকম, যে কোনো দেশের ঘাটতি বা দেশের অভ্যন্তরের চাহিদা পূরণ করার জন্য যদি অন্য কোনো দেশ থেকে বস্তু বা পণ্যদ্রব্য কিনে আনে, তখন তাকেই বলা হয় কি আমদানি বাণিজ্য বা কি ইম্পোর্ট, তাই তো। দেখো, ভারত প্রায় ৬,০০০ রকমের পণ্য পৃথিবীর প্রায় ১৪০টি দেশ থেকে কিনে আনে। ঠিক আছে, তো ভারত যেসব বস্তু আমদানি করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দেখো যে অপরিশোধিত খনিজ তেল, বৈদ্যুতিন যন্ত্রপাতি, ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম, দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, মূল্যবান ধাতু, রাসায়নিক সার। ঠিক আছে, এগুলো হচ্ছে কি উল্লেখযোগ্য। মনে রাখবে, ভারত বিদেশ থেকে সবচেয়ে বেশি দামের নিরিখে সবচেয়ে বেশি আমদানি করে অপরিশোধিত খনিজ তেল। প্রশ্ন হতে পারে যে ভারত কোন পণ্য বা দ্রব্য সবচেয়ে বেশি আমদানি করে, তাহলে উত্তর কি দামের নিরিখে, কিন্তু বলছি দামের নিরিখে সবচেয়ে বেশি আমদানি করে অপরিশোধিত খনিজ তেল। এবার এও মনে রাখবে, ভারত চীন থেকে সবচেয়ে বেশি পরিমাণ বস্তু আমদানি করে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারত কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে। ভারত চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করে। ওকে, দেখো 2018 সালের হিসাব অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী আমদানি বাণিজ্যে পৃথিবীতে ভারত 10ম স্থান অধিকার করত। ঠিক আছে, কিন্তু 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী আমদানি বাণিজ্যে ভারত 11 স্থান অধিকার করে। ঠিক আছে, তো তোমাদের কাছে যদি আরো লেটেস্ট পরিসংখ্যান থাকে তাহলে তোমরা সেটাই ধরবে।
ক্লিয়ার? আমি কি বলছি 2021 সালের হিসাব বা পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যে বা আমদানি বাণিজ্যে ভারত পৃথিবীতে একাদশতম স্থান অধিকার করে। মনে রাখবে, আমদানি বাণিজ্য যত কম হবে এই তো দেশের উন্নতি, তার মানে বুঝতে হবে দেশের উন্নতি তত বেশি হচ্ছে। এরপর দেখো এই রপ্তানি বাণিজ্য বা এক্সপোর্ট। তো রপ্তানি বাণিজ্য মানে কি আমরা সকলেই জানি, তাই কি না? রপ্তানি বাণিজ্য মানে কি, যে কোনো দেশের উদ্বৃত্ত পণ্য বা বাড়তি বস্তু বা বাড়তি পণ্যদ্রব্য যখন অন্য কোনো দেশে বিক্রি করা হয় বা বিদেশে বিক্রি করা হয় তখন তাকেই বলা হয় কি রপ্তানি বাণিজ্য। ঠিক আছে? যেমন দেখো ভারত প্রায় 7,500 রকমের বস্তু, 7,500 রকমের পণ্য পৃথিবীর প্রায় 190টি দেশে বিক্রি করে। ঠিক আছে? তো ভারত বিদেশে যেসব বস্তু বিক্রি করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেখো যে এই পেট্রোলিয়ামজাত দ্রব্য, পরিশোধিত খনিজ তেল, রত্ন, পাটজাত সামগ্রী, চাল, খাদ্যশস্য, সুতি বস্ত্র, চা, কফি, চিনি, লৌহ ইস্পাত, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এর মধ্যে মনে রাখবে দামের নিরিখে ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে এই পেট্রোলিয়ামজাত দ্রব্য। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারত কোন বস্তু সবচেয়ে বেশি রপ্তানি করে, তাহলে উত্তর কি হবে? কি পেট্রোলিয়ামজাত দ্রব্য। ঠিক আছে? দেখো তো ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে, মনে রাখবে ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারত কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে, কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে? আর দেখো রপ্তানি বাণিজ্যে ভারত বর্তমানে মানে 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারত পৃথিবীতে 14তম স্থান অধিকার করে এবং 2018 সালে ভারত 19তম স্থান অধিকার করত, বর্তমানে 14তম স্থান অধিকার করে। আর তোমরা জানো রপ্তানি বাণিজ্য যত বেশি হবে, কোনো দেশের রপ্তানি বাণিজ্যের পরিমাণ যত বেশি, সেই দেশের অর্থনৈতিক উন্নতি তত দ্রুত এবং অর্থনৈতিক উন্নতি তত বেশি। এবার আমরা দেখে নিই চলো যে ভারত কোন পণ্যদ্রব্য রপ্তানিতে পৃথিবীতে কোন স্থান অধিকার করে। যেমন দেখো যে চাল রপ্তানিতে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, মূল্যবান রত্ন মানে হীরা রপ্তানিতে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, অলংকার রপ্তানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে, চিনি রপ্তানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে, কার্পাস রপ্তানিতে ভারত পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে, আর পরিশোধিত খনিজ তেল রপ্তানিতে ভারত পৃথিবীতে পঞ্চম স্থান অধিকার করে। তবে এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান কিন্তু 2018 সালের হিসাব অনুযায়ী। যদি তোমাদের কাছে বা তোমরা যদি আরও লেটেস্ট পরিসংখ্যান বের করতে পারো তাহলে সেটা তোমরা দেখে নিও। এরপর দেখো এই SEZ বা সেজ কি, এর ফুল ফর্ম কি আমরা সকলেই জানি, তাই তো? এর ফুল ফর্ম কি? যে স্পেশাল ইকোনমিক জোন, তাই তো? এই SEZ বা সেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো তো এই SEZ বা স্পেশাল ইকোনমিক জোন কি দেখো তো এই সেজ হচ্ছে দেখো কোনো দেশের মানে দেশের অভ্যন্তরের কোনো এরকম সীমিত একটা ভৌগোলিক এলাকা। কি বলছি? সীমিত এরকম একটা ভৌগোলিক এলাকা। কি বলছি? দেশের অভ্যন্তরের সীমিত একটা ভৌগোলিক এলাকা যেখানে শিল্প স্থাপনের, এই এলাকায় শিল্প স্থাপনের নিয়ম নীতি এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতি দেশের অন্যান্য অংশের চেয়ে আলাদা। এই এলাকাটাইকেই বলা হয় SEZ বা স্পেশাল ইকোনমিক জোন। ঠিক আছে? দেখো তো এই 2000 সালে এই সেজ গঠনের প্রস্তাব পাশ হয় এবং 2005 সালে পার্লামেন্টে এই SEZ আইন পাশ হয়। ঠিক আছে? এবং 2006 সালের ফেব্রুয়ারি মাসে এই সেজ আইন কার্যকরী হয়। তিনটাই কিন্তু খুব ভালো করে মনে রাখবে, প্রশ্ন হতে পারে কিন্তু। এবং যেমন যেমন প্রশ্ন হবে তোমরা উত্তরও সেভাবেই করবে। যে যদি প্রশ্ন হয় যে SEZ আইন কার্যকরী হয় কোন সালে, তার কত? 2006 সালে। SEZ আইন পাশ হয় কোন সালে? 2005 সালে, তাই তো? আর SEZ গঠন হয় কোন সালে? প্রস্তাব পাশ হয় কোন সালে? 2000 সালে।
এবার দেখো এই SEZ বা সেজ গঠন করা হয়েছিল কেন, বা এই সেজ গঠনের উদ্দেশ্য কি ছিল। দেখো মূলত দেখো রপ্তানি বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করার জন্যই এই SEZ বা সেজ গঠন করা হয়েছিল। এটাই ছিল মূল উদ্দেশ্য, কি রপ্তানি বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করা। কেন বলো তো? কারণ কোনো দেশের রপ্তানির পরিমাণ যত বেশি হবে সেই দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত হবে। কেন? কারণ রপ্তানির পরিমাণ বেশি হলেই বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বৃদ্ধি পাবে। কিন্তু দেখো একটা পরিসংখ্যান বলছি যে 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারত 676.53 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে। তাহলে রপ্তানির পরিমাণ কত? 676.53 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ভারত আমদানি করে দেখো যে 760.63 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। তার মানে কি, দেখো রপ্তানির পরিমাণ কম, তার তুলনায় আমদানির পরিমাণ বেশি, তাই তো ঘাটতিগত 83.53 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, তো যদি কোনো দেশে আমদানির পরিমাণ বেশি হয়, রপ্তানির পরিমাণ কম হয়, তাহলে সেই দেশ অর্থনৈতিকভাবে দুর্বল থাকবে বা পিছিয়ে থাকবে। তো অর্থনৈতিক উন্নতির জন্য, কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কি করতে হবে? এই বৈদেশিক রপ্তানি বাণিজ্যের পরিমাণ বাড়াতেই হবে। আর এই মূল উদ্দেশ্যেই SEZ গঠন করা হয়েছিল। এছাড়াও আরও উদ্দেশ্য ছিল, কীরকম দেখো, আরেকটা ছিল যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি করা। ব্যাপারটা কীরকম দেখো, যে 1992 সালের আগে কোনো বিদেশি সংস্থা বা কোনো বিদেশি কোম্পানি ভারতে এসে সরাসরি ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানা স্থাপন করতে পারত না। ওই বিদেশি সংস্থা বা কোম্পানিকে কি করতে হতো? বিদেশি সংস্থা বা কোম্পানিকে ভারতের কোনো কোম্পানি বা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে, ঠিক আছে, উৎপাদন বা ব্যবসা বাণিজ্য করতে হতো। ঠিক আছে, তো এর বদলে বলা হয়েছে যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, সরাসরি যেন বিদেশিরা ভারতে এসে বিনিয়োগ বা ইনভেস্ট করতে পারে। ঠিক আছে, আর কি দেখো যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। খুব স্বাভাবিক যে শিল্প কারখানা ব্যবসা বাণিজ্যের পরিমাণ যত বাড়বে তত কি হবে? কর্মসংস্থানেরও কি হবে? সুযোগ বাড়বে, তাই তো। আর দেখো যে পরিষেবা ও পরিকাঠামোর গুণমান বৃদ্ধি করা, মানে শিল্প স্থাপন বা ব্যবসা বাণিজ্য করতে গেলে যে অনুকূল পরিবেশের প্রয়োজন হয়, ঠিক আছে, সেই অনুকূল পরিবেশের উন্নতি ঘটানো, তবেই কি হবে? বিদেশি বিনিয়োগ আসবে, তাই তো, দেশের নিজস্ব ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। ওকে, আর কি দেখো যে দেশীয় ও বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটানো। তাহলে এই উদ্দেশ্যগুলির জন্য, এই উদ্দেশ্যগুলি নিয়ে বা এগুলি পূরণ করার জন্যই বা এই উদ্দেশ্যেই SEZ বা সেজ গঠন করা হয়েছিল। SEZ বা সেজের এই উদ্দেশ্যগুলিকে পূরণ করার জন্য 2005 সালের SEZ আইনে কি বলা হয়েছে? দেখো এই SEZ আইনে বলা হয়েছে যে এই SEZ এলাকায় বা সেজ এলাকায় সরকার এককভাবে, বেসরকারি উদ্যোগে অথবা বেসরকারি সংস্থার সঙ্গে সরকার যৌথভাবে ওই এলাকায় শিল্প স্থাপন করতে পারবে বা ব্যবসা বাণিজ্য করতে পারবে। ওকে, আর বলা হচ্ছে দেখো যে ওই এলাকায় SEZ এলাকায় বা সেজ এলাকায় বিদেশি সংস্থা 100% বিনিয়োগ করতে পারবে। আগেই যেটা বলেছি, ঠিক আছে। আর বলেছে দেখো, যেখানে ওই আইনে বলা হয়েছে যে এখানে শিল্প কারখানা বা বাণিজ্যের জন্য অটোমেটিক অ্যাপ্রুভাল হবে। মানে কীরকম? দেখো যে ওই SEZ এলাকা ছাড়া অন্য কোনো স্থানে শিল্প স্থাপন বা করতে গেলে বা কারখানা স্থাপন করতে গেলে দেখো ভূমি দপ্তরের পারমিশন নিতে হয়, পরিবেশ দপ্তরের পারমিশন নিতে হয়, বিদ্যুৎ দপ্তরের পারমিশন নিতে হয়, ঠিক আছে, এরকম বিভিন্ন দপ্তরের পারমিশন নিতে হয়। কিন্তু ওই SEZ এলাকায় যদি শিল্প কারখানা বা ব্যবসায়ী প্রতিষ্ঠান স্থাপন করে, তাহলে এই সব দপ্তর থেকে, বিভিন্ন দপ্তর থেকে আর পারমিশন নেওয়ার প্রয়োজন হবে না। ওখানে একটা সিঙ্গেল দপ্তরেই সব কাজ একসঙ্গে হয়ে যাবে, ফলে অটোমেটিক শিল্প স্থাপনের অ্যাপ্রুভাল পেয়ে যাবে। ক্লিয়ার? এরপর দেখো যে এই এলাকায় SEZ এলাকা হবে
ট্যাক্স ফ্রি এলাকা, শুল্কমুক্ত বাণিজ্য এলাকা। ওই এলাকায় ব্যবসা বাণিজ্য বা শিল্প স্থাপন করতে গেলে সেন্ট্রাল ট্যাক্স লাগবে না, প্রয়োজন নেই। সেল ট্যাক্সেরও প্রয়োজন নেই, ঠিক আছে। সার্ভিস ট্যাক্সও লাগবে না, কাস্টম ডিউটি বা উৎপাদন শুল্কও প্রয়োজন হবে না। ফলে ওই এসইজেড হবে কি শুল্কমুক্ত এলাকা, ঠিক আছে। এরপর দেখো লাইসেন্সবিহীন মানে কি, দেখো যে এসইজেড এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প কারখানা স্থাপন করতে গেলে, ঠিক আছে, বিদেশ থেকে আমদানি করার জন্য কোনো রকম লাইসেন্স, আমদানির কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে না। বিনা লাইসেন্সেই বিদেশ থেকে পণ্য বা বস্তু আমদানি করতে পারবে। এছাড়াও এই এসইজেড আইনে বলা হয়েছে যে ওই সেজ এলাকায় যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য করবে বা শিল্প কারখানা স্থাপন করবে, তারা যা ইনকাম করবে সেই ইনকাম ট্যাক্সে ছাড় পাবে, ঠিক আছে, কোনো আয় করে ছাড় পাবে। কীরকম দেখো বলা হয়েছে যে প্রথম শিল্প স্থাপন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপনের প্রথম 5 বছর 100%ই আয়কর ছাড় পাবে। তার মানে প্রথম 5 বছর যা ইনকাম করবে সেই ইনকামের কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না, ক্লিয়ার। এর পরের 5 বছর যা ইনকাম করবে, ইনকাম ট্যাক্স যা হবে, আয়কর যা হবে তার মাত্র 50% দিতে হবে, আর 50% ছাড় পাবে, ক্লিয়ার। এরপর দেখো আরও বলা হতো, দেখো যে ওই সেজ এলাকায় উন্নত পরিকাঠামো থাকবে, মানে ওই সেজ এলাকায় রাস্তাঘাট, বিদ্যুৎ, জল এসবের পর্যাপ্ত সুবিধা থাকবে, ঠিক আছে। আরও বলা হয়েছে যে ওই এসইজেড এলাকাগুলোও শ্রম আইনের আওতার বাইরে থাকবে। তো শ্রম আইন, আমাদের দেশে যে প্রচলিত শ্রম আইন আছে, সেই শ্রম আইনে বলা হয়েছে যে একজন শ্রমিক সর্বোচ্চ দিনে তার ইচ্ছানুসারে 8 ঘন্টা কাজ করতে পারে। কোনো কারখানার মালিক 8 ঘন্টার বেশি কাজ করাতে বাধ্য করতে পারবে না, ক্লিয়ার। কিন্তু এসইজেড এলাকায় এই শ্রম আইন লাগু নাও হতে পারে। তাহলে দেখো যে এই যে আইনগুলো করা হয়েছে কি জন্য, এই যে আইনে বলা হয়েছে এগুলোর জন্য কি কোনো বিদেশি সংস্থা বা কি কোনো দেশীয় সংস্থা ওই এসইজেড এলাকায় কি শিল্প স্থাপন বা ব্যবসায়ী প্রতিষ্ঠান স্থাপনে উৎসাহিত হবে। এই তো উৎসাহিত হলে কি বাণিজ্যের পরিমাণ, বৈদেশিক বাণিজ্যের পরিমাণ মানে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। এবার দেখো এই যে ইসিজেডগুলো আছে, এই ইসিজেডগুলি শুরুতে ইপিজেড নামে গঠিত হয়েছিল, ঠিক আছে। এই ইপিজেড এর ফুল ফর্ম কি দেখো, এক্সপোর্ট প্রসেসিং জোন। তার মানে এই এসইজেডগুলোই কি আগেকার কি ইপিজেড, তাই তো ইপিজেডগুলোই কি পরে রূপান্তরিত হয়ে এসইজেডে পরিণত হয়, ক্লিয়ার। দেখো ভারতে প্রথম 1965 সালে গুজরাটের কান্ডালাতে এই ইপিজেড গঠিত হয়েছিল। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, ভারতের প্রথম গঠিত ইপিজেড কোনটি, তার উত্তর কি হবে গুজরাটের কান্ডালা। আর যদি প্রশ্ন হয় যে ভারতের প্রথম এসইজেড কোনটি, তাহলেও কিন্তু কি গুজরাটের কান্ডালা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।